আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো অ্যাজমা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, প্রাকৃতিকভাবে অ্যাজমা থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি, অ্যাজমা বা হাঁপানি। তো আজকে ভিডিওটা সেদিকে যাচ্ছি না। তো আজকে যে গুরুত্বপূর্ণ মেসেজটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমরা যদি লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করি তাহলে অনেক অ্যাজমা পেশেন্টকে আমরা রিকভারি করতে পারি, বা অ্যাজমার যে সিমটমগুলো, অর্থাৎ যে হুইজিং হয়, অল্পতি শ্বাসকষ্ট হয়, বা বাঁশির মতো শব্দ শোনা যায়, শ্বাসকষ্ট হয়, আমাদের ইনহেলার নিতে হয়, বা বিভিন্ন স্টেরয়েড জাতীয় ইনহেলার নিতে হয়, বিভিন্ন ওষুধ খেতে হয়, এগুলো থেকে কিন্তু আমরা অনেক পেশেন্টকে সেভ করতে পারি। এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক রিসার্চ এটা প্রমাণিত যে আসলে এই বিষয়টা যদি আমরা ভালো মতো খেয়াল করি তাহলে অ্যাজমার রোগীরা অনেক স্ট্রংলি এটা থেকে বেরিয়ে আসতে পারেন। হ্যাঁ, বা অ্যাজমা সিমটম অনেক স্ট্রংলি এটা রিডিউস হয়, হ্যাঁ, সিগনিফিকেন্টলি রিডিউস হয়। তো এখন এইটা আসলে কি? এটা হচ্ছে ইনসুলিন। তো ব্লাডে যদি ইনসুলিন বেশি থাকে, অর্থাৎ হোমায়ার যদি আপনার বেশি থাকে, 4-5-এর উপরে থাকে, তাহলে আপনার 5-এর উপরে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স স্ট্রংলি বলা যায়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তাহলে আসলে দেখা যাচ্ছে যে ইনসুলিন কিন্তু ওয়াটার ধরে রাখে। তো লাংসের চারিদিকেও পানি ধরে রাখার একটা প্রবণতা তৈরি হয়, শরীরের মধ্যে এক্সেস পানি ধরে রাখার প্রবণতা তৈরি হয়, যে কারণে এই এয়ার ফিল্ট্রেশনটা বা এয়ার ভেন্টিলেশনটা ঠিকমতো হয় না ফুসফুসের সাথে আমার রক্তের। সে কারণে অনেক সময় রাতের বেলা শুলে অ্যাজমা সিমটমগুলো বাড়ে, বা শুয়ে থাকলে বাড়ে, বা দিনের যে কোনো ট্রিগারিং ফ্যাক্টরে বাড়তে পারে, ঠান্ডাতে বাড়ে। তো ইনসুলিন যদি আমরা ব্লাডে কমিয়ে রাখতে পারি, তো এই একটা ফ্যাক্টরি কিন্তু আমরা অনেক পেশেন্টকে অ্যাজমা সিমটম থেকে মুক্ত রাখতে পারে, এবং এটা কিন্তু অনেক রিসার্চে প্রমাণিত। আমি একটা লিঙ্ক, রিসার্চ লিঙ্ক বা ওয়েবসাইট আমি আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যারা স্টাডি করতে চান করে নিন। আর এছাড়া অ্যাজমা রোগীদের সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন প্রায় 300 মিলিয়ন পিপল আর সাফারিং ফ্রম অ্যাজমা। সো এটা একটা হিউজ পপুলেশন। সো আমরা আসলে রুট কজটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না বিধায় আমরা কিন্তু আসলে দিনকে দিন রোগীর সংখ্যা বাড়ছেই। মানে আসলে it is very sad to say that we are not focusing on the root cause. We physicians are not intentionally or unintentionally, we are not aware about the root cause. সো আমাদেরকে রুট কজগুলোকে ফাইন্ড আউট করতে হবে, এবং ওয়ার্ল্ডে এখন অনেক রিসার্চ পাওয়া যাচ্ছে। আমাদের ওপেন মাইন্ডেড হতে হবে এবং সেগুলোকে আসলে টেস্ট করে দেখতে হবে, ইজ ইট রাইট অর রং। হ্যাঁ, জাস্ট আমাদেরকে নিজের এক্সপিরিয়েন্সগুলো বিল্ড আপ করতে হবে। তো যাই হোক, স্ট্রংলি বলতে গেলে যে আপনার ইনসুলিন কমাতে হবে, এবং ইনসুলিন কমানোর জন্য সবচেয়ে বেস্ট ডায়েট হচ্ছে গুড কিটো ডায়েট। তো গুড কিটো ডায়েট যাদের ইনসুলিন বেশি থাকে, ওবেস পিপল হলেই যে মানে অনেক মোটা বা স্বাস্থ্যকর মানুষ হলেই যে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হবে বিষয়টা এরকম না। অনেক লিন অ্যান্ড থিন মানুষেরও ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে। সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্সটা পরীক্ষা করা উচিত। হোমা আইআর নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওগুলো দেখবেন। ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে ওভারকাম করবেন, বা হোমা আইআর টেস্ট কোথায় হয়, কীভাবে হিসাব করতে হয়, সেই বিষয়গুলো আছে, সেটা আপনি দেখে নিন। তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমাতে হবে, এছাড়া আমাদের ইনফ্লামেশন কমাতে হবে। তো যাই হোক, আমি বলছিলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে গেলে আমাকে কিটো ডায়েট করতে হবে সার্টিন টাইম, 1 থেকে 3 মাসের মতো। তো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন এবং আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কী মাত্রায় আছে সেটার উপর। তো হেলদি কিটো করলে আপনাকে কার্ব কমায় দিতে হবে, আপনাকে গুড ফ্যাট এটাকে রিপ্লেস করতে হবে। গুড ফ্যাটের মধ্যে আমরা অনেক ধরনের বলি, ফিশ অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, কড লিভার অয়েল, আবার ভেজিটেবল অয়েল যেমন সয়াবিন অয়েল, রাইস ব্র্যান্ড, ক্যানোলা, স্যাফোলা, কটন সিড, এসব অয়েলগুলো অ্যাভয়েড করতে হবে। হাইড্রোজেনেটেড এবং ওমেগা 6 যুক্ত অয়েল যেগুলো, এগুলো অ্যাভয়েড করতে হবে। ওমেগা 3 যুক্ত অয়েল বাড়াতে হবে। আর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিটামিন ডি বাড়াতে হবে, এবং ফাস্টিংটা, হ্যাঁ, দীর্ঘ সময় ফাস্টিং বা না খেয়ে থাকার ব্যাপারটা এনশিওর করতে হবে। যত ফাস্টিং করবো তত বডির গ্রোথ হরমোনগুলো রিলিজ হয়, স্টেম সেলগুলো বিভিন্ন জেনারেট করতে থাকে, আমাদের অটোফেজি চালু হয়। এটা অনেক বেনিফিট। ফাস্টিং নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক রিসার্চ হয়েছে, এবং ফাস্টিংয়ের বেনিফিট অসাধারণ। সামনে রোজার মাস আসতেছে, আমরা ফাস্টিং তো এমনি করবো, কিন্তু সেখানে একটু মডিফাই করলে ফাস্টিংয়ের বেনিফিটটা আমরা আরও বেশি নিতে পারবো। তো আমরা আসলে মানে সোজা কথা, যত কম খাবো তত বেশি দিন বাঁচবো। হ্যাঁ, কথাটা কিন্তু মানে জ্ঞানীগুণীর আগে বলতেন, মানে অল্প আহারে মেধা শক্তি বৃদ্ধি পায়, আমাদের ধী শক্তি বৃদ্ধি পায় যেটা বলে, হ্যাঁ, মানে আমাদের ভিতরে যে অন্যান্য যে মানবিক বিষয়গুলো এগুলো জেগে ওঠে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আসলে গবেষণা এখন আসতেছে যে আসলে যত বেশি ফাস্টিং করবো তত শরীরের মধ্যে অনেক উপকার ছাড়া ক্ষতি নেই, মানে উপকারগুলো আসতেই থাকে। বাট এটা ওয়েল কন্ট্রোলড এবং অবশ্যই যুক্তি সহকারে করতে হবে। এরপরে ইনফ্লামেশন কমাতে হবে। ইনফ্লামেশন মানে প্রদাহ, শরীরে বিভিন্ন ইনফ্লামেশন থাকে, এটা রং ফুডের কারণে মেনলি হয়। এছাড়া বিভিন্ন টক্সিন থাকতে পারে। তো টক্সিন থাকলে বডিকে ডিটক্সিফাই করতে হয়। এটা আপনার চিকিৎসক দেখবেন যে আপনার এই ইম্প্যাক্টগুলো আছে কিনা, বা কোনো ক্রনিক ইনফেকশন আছে কিনা, বা কোনো সাবক্লিনিক্যাল লেভেলে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, হ্যাঁ, যেটা আপনার শরীরে সমস্যা তৈরি করছে, বা কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা, সেগুলোকে ক্লিন করতে হবে। আর এরপরে হচ্ছে লিকি গাট, অর্থাৎ আমাদের শরীরের শিকড় কিন্তু আমাদের পেট, হ্যাঁ, আমাদের এই খাদ্যনালী। তো এখানে লিকি গাট থাকতে পারে। লিকি গাট নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে রাখবো
ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। তো লিকি গাটটা আগে বুঝতে হবে। লিকি গাট যদি থাকে, এখান থেকে অ্যান্টিজেনগুলো শরীরে ঢুকে এবং অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এবং অ্যান্টিবডিগুলো সাধারণত যে কেউ স্কিনে বসে সোরিয়াসিস এক্সিমা করে, কেউ লাংসে অ্যাজমা তৈরি করে, হ্যাঁ, বা অন্যান্য জায়গায় অন্যান্য জটিলতা তৈরি করে, বিভিন্ন আর্থাইটিস তৈরি করে, রিমাটিক প্রবলেম তৈরি করে, অটোইমিউন কন্ডিশন, বা ইভেন থাইরয়েডে হাসিমোটো থাইরয়েডাইটিস, এগুলো অনেকগুলো কজ হচ্ছে এই লিকি গাট। সো এই লিকি গাটটা ঠিক করতে হবে। লিকি গাট ঠিক করার জন্য কিছু ডায়েটারি প্ল্যান আমরা ঠিক করে দেই, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এল-গ্লুটামিন, সেটাও লাগে, সেটা আমরা বিভিন্ন খাবারের সোর্স থেকে নেই। প্রয়োজনে সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে যদি বেশি মাত্রায় প্রয়োজন হয়। তো এটা গেল হচ্ছে আমাদের নলেজ। আমরা তাহলে কী করবো? আমাদের ইনসুলিন কমাতে হবে, ইনফ্লামেশন কমাতে হবে, এবং আমাদের লিকি গাট হিল করতে হবে যদি আমরা খাবারের মাধ্যমে অ্যাজমা সিমটমটাকে কমাতে চাই। এবং এটা কিন্তু পরীক্ষিত, এটা আপনারা করেই দেখেন, আপনারা কোনো চিকিৎসক আন্ডারে করে দেখেন যে আপনার অ্যাজমা সিমটম, যারা অ্যাজমা দীর্ঘদিন সমস্যায় ভুগতেছেন, ভালো হচ্ছেন না, তারা এটাকে ট্রাই করেন। তারপরে আমি ন্যাচারাল একটা ট্রিটমেন্টের মধ্যে হোমিওপ্যাথিটাকে প্রেফার করি। ইট ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ফিল্ড অফ মেডিসিন সিন্স নিয়ার অ্যাবাউট 10 years. সো আমি দেখেছি যে এখানে যেহেতু টার্গেটেড মেডিসিন দেওয়া হয়, সিমটমটাকে খুব বেশি ইন্ডিভিজুয়ালাইজ করা হয়, অর্থাৎ আপনার পিকুলিয়ার সিমটম থাকতে পারে। দুইটা অ্যাজমা রোগী, কিন্তু দুইজনের সিমটমের প্যাটার্নটা ডিফারেন্ট। কারো রাতের বেলা অ্যাগ্রাভেট হচ্ছে, কারোর হয়তো ডাস্টে অ্যাগ্রাভেট হচ্ছে, কারোর হয়তো এক্সারসাইজে অ্যাগ্রাভেট হচ্ছে, কারোর হয়তো বিভিন্ন পোলেন অ্যাগ্রাভেট হচ্ছে, কারোর হয়তো ওয়েদারে অ্যাগ্রাভেশন হচ্ছে, ইভেন কারো হয়তো মানসিক কোনো অ্যাংজাইটি বা ট্রমা বা নিউজ শোনার পর অ্যাগ্রাভেশন হচ্ছে, কারোর হয়তো কোনো ফেয়ার থেকে অ্যাগ্রাভেশন হচ্ছে। সো ইভেন কারোর জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, অর্থাৎ বাবা মার অ্যাজমা ছিল, চাইল্ডহুড অ্যাজমা থেকে বাচ্চা চাইল্ডহুড অ্যাজমা হয়েছে, এরকম অনেক ফ্যাক্টর থাকে। তো যেটা আসলে হোমিওপ্যাথি আসলে এটা নিয়ে অনেক গবেষণা খুব বেশি আগাতে পারে নাই, এটা অনেকগুলো ফ্যাক্টর আছে, এটা আমি এখানে এই পরিসরে কথা বলতে চাচ্ছি না। বাট এটার ইন্ডিভিজুয়ালাইজ করা উচিত পেশেন্টকে, প্রত্যেকটা মেডিসিনের সাথে প্রত্যেকটা সিমটমকে ইন্ডিভিজুয়ালাইজ করা, এবং সিমটমের যে অ্যানালাইসিস সেটা ঠিকমতো করতে পারলে সেটাও কিন্তু আসলে বডির যে হিলিং পাওয়ার, নিজস্ব যে সুস্থ করে দেওয়ার যে ক্যাপাসিটি, সেটাকে এনহ্যান্স করে এবং শরীরকে মানে সঠিক ডিরেকশনে নিয়ে যায় হিলিংয়ের দিকে। তো এটা একটা গুড ন্যাচারাল থেরাপি। এছাড়া কেউ আকুপাংচার, মেডিটেশন এগুলোও করে, মানে আমি এটা ডিসএগ্রি করি না, করতেই পারে এবং করলে অনেক বেনিফিট আছে, এবং ইয়োগা খুব ভালো একটা সিস্টেম। তবে আমরা যেটা করতে পারি, সবাই ফাস্টিং করব এবং ইনসুলিনটা কমিয়ে আনবো, সঠিক লাইফস্টাইলে চলে আসবো, এবং আমাদের লিকি গাটটা হিল করবো। হ্যাঁ, এই তিনটা যদি করতে পারি, আমার 70 to 80% অ্যাজমা রোগীর অ্যাজমা সিমটম কমে আসবে। হ্যাঁ, তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এটা মাথায় রাখবেন। আই থিঙ্ক আপনারা অ্যাজমা বা হাঁপানি জাতীয় সমস্যা, যা দীর্ঘদিন আক্রান্ত, কারণ এটা থাকলে আসলে আমাদের শরীরের ওয়ার্ক ফোর্সটা কমে যায়। কারণ শরীরে যখন অ্যাজমা হলে শরীরে অক্সিজেন পর্যাপ্ত আমরা শরীরের ব্লাডে নিতে পারি না। হ্যাঁ, তো রেসপিরেটরি ট্র্যাকগুলো কন্ট্রাকশন হয়ে যাওয়ার কারণে আমাদের ব্লাডে অক্সিজেন না পেলে ব্রেন অক্সিজেন পায় না, শরীরের কোষগুলো অক্সিজেন পায় না, আমরা সবসময় দুর্বল, ফ্যাটিক, উইক এগুলো থাকে। তো এটা থেকে অনেক সমস্যা জন্ম হয়। তো সুতরাং অ্যাজমার বা এই অ্যাজমা রিলেটেড সিমটমগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে এনার্জেটিক লাইফ লিড করার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।